পর্তুগালস মোস্ট হন্টেড একটা প্লেস। মনে হচ্ছিল যেন কেউ আগুন লাগিয়ে দিয়ে গেছে। বেসিক্যালি এগুলো সব রুম ছিল পেশেন্টদের, তো ওই দিকটা প্রচন্ড অন্ধকার। এইগুলো হচ্ছে জমাচ্ছে। And then her son, her and her husband started making it. গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরু একটু অন্যরকম জায়গা দিয়ে। আমি এখন যে জায়গাটায় আছি, মানে যে শহরটায় আছি, তার নাম হলো ওয়ালঙ্গো। পোর্তো সেই শহরটা আছে, সেই পোর্তো ডিস্ট্রিক্টে ওয়ালঙ্গো পড়ে। পোর্তো থেকে খুব কাছে এই জায়গাটা, প্রায় 10 কিলোমিটার দূরে। প্রথমে বলি আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি পর্তুগালস মোস্ট হন্টেড একটা প্লেস আছে এখানে, সেটা দেখতে। আমি এইসব জায়গা খুবই অ্যাভয়েড করি ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণ বলতে আমি খুব ভুতুরে জায়গা আমার বেশ ভয়েরই লাগে। যখনই এরকম কোথাও যাই জেনে বা অজান্তে, আমি খুব বাজে এক্সপিরিয়েন্স নিয়ে ফিরি। এখন আমি যে ভুতুরে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটার নাম হলো সানাটোরিও দে মন্ট আলতো। আর এই যে পেছনে দেখা যাচ্ছে, এই পাশটা হলো পার্কিং। আর এটা অনেকটা পাহাড়ের অনেকটা উপরে এই জায়গাটা। এখনো আমাকে 15 মিনিট মতো হাঁটতে হবে আমি এক্স্যাক্টলি যে লোকেশনটায় যাব সেটা যাওয়ার জন্য। আর সেটা যাওয়ার জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই, পুরো পাহাড়, মানে পাহাড় আর জঙ্গল। তো আমি দেখাচ্ছি চারিদিকটা, দেখাতে দেখাতে আমি বলবো যে জায়গাটা কেন হন্টেড, কি করে হন্টেড হলো, এবং মানে জায়গাটার ব্যাপারে একটু বলবো। তো এই হলো চারিদিকটা, শহরের শেষ ওখানটা। এখান থেকে সেই হন্টেড প্লেসের আর কি রাস্তাটা শুরু। এইখানটা হন্টেড নয়, আমি পার্টিকুলার যে জায়গাটায় যাব সেটা এখান থেকে সেই রাস্তাটা আর কি যায়। বেশ গা ছমছমে একটা ব্যাপার এখন থেকেই আমার কাজ করছে। আমি জানি না কেন আমি ডিসাইড করলাম আজকে এখানে আসার জন্য। আর আজকে ওয়েদারটা হলো কুয়াশা, বৃষ্টি আর মেঘলা, মানে বিনা ভূতের জায়গাতেও ভয় পাওয়ার একটা পারফেক্ট ওয়েদার আজকে। এই যে দূরে দেখা যাচ্ছে ওয়ালঙ্গো শহর, তো জুম করে আমি দেখাচ্ছি। এই যে স্যানিটোরিয়ামটা যেটা এখন যাচ্ছি, সেটা তৈরি হয়েছিল 1950-এ। এই যে জায়গাটা, মানে পার্টিকুলার স্যানিটোরিয়াম বা আমরা বলতে পারি হসপিটাল একটা, সেই হসপিটালটা তৈরি হয়েছিল, যে দেখাই যাচ্ছে ওই যে দূরে শহর, আর এটা শহর থেকে অনেকটা ওপরে, মানে একটা আইসোলেটেড লোকেশনে। হসপিটালটা তৈরি করার একমাত্র কারণ ছিল এখানে টিবির পেশেন্টদের রাখা হতো। 1950-এর কথা আমি বলছি, তখন। তো আমাদের এখনকার দিনে টিবির অ্যান্টিবায়োটিক আছে, যারা এই রোগে ভুগছেন তাদের জন্য ট্রিটমেন্ট আছে, কিন্তু আজ থেকে অত বছর আগে এই রোগটার কিন্তু কোনো সমাধান ছিল না। তার কারণে শহর থেকে এত উপরে একটা হসপিটাল তৈরি করা হয়েছিল, যেখানে এখানকার মানুষজন সেই সব রুগীদের রাখতে পারে। আর এই হসপিটালটা বন্ধ হয়েছিল 1975-এ। এই হসপিটালটা, মানে আমি হসপিটাল বলছি বোঝানোর জন্য, মেনলি এটা একটা স্যানিটোরিয়াম, তৈরি হয়েছিল কিন্তু 50 জনের জন্যই। তারপরে যখন এই রোগের পরিমাণ বাড়তে থাকে, তখনকার দিনে টিবিকে হোয়াইট প্লেগ বলা হতো, যে এই রোগের কোনো সমাধান নেই। আর শুধুমাত্র এত ওপরে এটা এই জন্যই করা হয়েছিল যাতে ওইসব পেশেন্টদের এখানে রাখতে পারে, কারণ টিবি রোগটা প্রচণ্ড ছোঁয়াছে, এবং তার দ্বারা যেন তার পরিবারের বা তার আশেপাশের লোকের এই রোগটা না হয়। তো বানানো 50 জনের জন্য হয়। তারপরে যখন আস্তে আস্তে এই শহরে টিবির সংখ্যা এবং শহরের আশেপাশেও এই রোগের সংখ্যা বাড়তে থাকে, তখন এই হসপিটাল বা স্যানিটোরিয়ামেও কিন্তু রোগীর সংখ্যা বাড়তে থাকে। 50 জনের জন্য বানানো জায়গায় একটা সময় 500 জন এসে দাঁড়ায়, এবং সেই 500 জন প্রত্যেকটা মানুষ এখানে খুব কষ্টে এবং তড়পে মারা যায়। স্বাভাবিক, সেটাই খুবই যন্ত্রণার একটা রোগ, খুবই মানে মর্মান্তিক একটা রোগ। যখন হসপিটালটা বন্ধ হয়, তখন এই জায়গাটায় আর কেউ বেঁচে ছিল না, এবং তারপর থেকে ও হসপিটাল বা স্যানিটোরিয়াম ওটা ভেঙে দেওয়া হয়নি, ওটা জাস্ট পরিত্যক্ত করা হয়েছিল। তারপর থেকেই এখানে শুরু হয় নানা রকম ভুতুরে কাণ্ড। এটা অ্যাকচুয়ালি আমি যতটা না ইন্টারনেটে পড়েছি, তার থেকে বেশি আমি শুনেছি লোকালদের মুখে, মানে যাদের আমি এখানে চিনি জানি, তাদের থেকে আমার শোনা। তাদের পরিবারের লোকজনেরও অনেক আগে, রিসেন্টলি নয়, এরকম এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে, সেই জন্য এই জায়গাটা সবাই অ্যাভয়েড করে।
কিন্তু এটা একটা টুরিস্টিক অ্যাট্রাকশনও, লোকজন দেখতেও আসে যাদের ইন্টারেস্ট আছে এইসবে। এটা অনেকটা দূরে, আমি হেঁটেই চলেছি। যে এক্সপিরিয়েন্সগুলো লোকজনের হয়েছে সেগুলো হলো যখন তারা ভিতরে ঢুকছিল, মানে বিল্ডিংয়ের ভিতরে রুম দেখছিল, তারা শুনতো দূরে কেউ একটা খুব যন্ত্রণায় কাঁদছে, খুব জোরে জোরে কাঁদছে, মানে কেউ একজন অনেক দূরে খুব জোরে জোরে কাঁদছে যেরকম শোনায়, একটা ওই হলো সাউন্ড টাইপের, ওরকম তারা শুনতো। হঠাৎ হাঁটছে দেখলো ফট করে একটা কিরকম কারোর একটা ছায়া পাস করলো সেইটা। আর বিশেষ করে বলা হয় যে এখানে যে দরজার করিডোরগুলো আছে সেই জায়গায় যেন মনে হতো কেউ একটা দাঁড়িয়ে আছে। তো এইটা যারা যারা এখানে এসেছে, মানে আমি যাদের থেকে শুনেছি আর কি মুখে, তাদের পরিবারের বেশ কিছু জন এরকম একই রকম এক্সপিরিয়েন্স এখানে হয়েছে। আমি জানি না আজকে কি হবে, আশা করি কিছু হবে না, সেটা ভেবেই যাচ্ছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা দেখতে কিরকম। চলে এসেছি, এইটা হলো সেই বিল্ডিংটা। আর এইটা তখন যেটা আমি ওই পাশ থেকে দেখছিলাম, এটা হলো একটা ওয়াচ টাওয়ার ছিল, যে মানে এখানে যেহেতু কোনো ট্রিটমেন্ট ছিল না, কোনো ডাক্তার বা নার্স বা যারা কেউ মরে গেলে বা কিছু প্রবলেম হলে যে দেখবে, সেটা তো ওখানে মানে থেকে দেখা সম্ভব ছিল না, কারণ ছোঁয়াছে রোগ, তো তারা এইখানে থাকতো। এই হলো সেই ভুতুরে স্যানিটোরিয়াম। এখন এখানে এটা আমি পড়েছিলাম যে বিভিন্ন রকম ওয়াল আর্ট এরকম ওই দেখা যায়, কারণ অনেকে আসে, এসে যারা ঘুরতে আসে বা কিছু, তারা এইসব এখানে করে দিয়ে যায়, যেটা ভালো কথা। তো এই হলো, এটা বোধহয় নামার জায়গা। চলুন, আশা করি আমি কাউকে দেখবো না আর কিচ্ছু অনুভব করব না। তো এই হলো এখানে সিঁড়ি করে নামবো। তো ওইটা একটা এন্ট্রান্স আর এটাও একটা দেখছি খোলা। আচ্ছা, আজকে কোনো টুরিস্ট কেন নেই? এটা আমি শুনেছি টুরিস্টই, এখানে টুরিস্ট আসে, একটা গাড়ি যাচ্ছে ওখান থেকে, কিন্তু আজকে কেউ নেই। বাবা, যাই হোক, নিজের স্বইচ্ছায় এসছি। ব্যাপারটা হলো এত কিছু যেহেতু শুনে ফেলেছি, তাই কিছু থাক বা না থাক, একটা ওই মেন্টালি একটা ভয় কাজ করে। কি সব এখানে পোড়া জিনিসপত্র রয়েছে, মানে হয় না একটা ওই মাথার মধ্যে একটা ভয় ঢুকে যায় যে হ্যাঁ এখানে এটা আছে, আমি এখানে এটাই আশা করছি, এটাই দেখব। তো এটা কিছুটা ওই সাইন্টিফিক ব্যাপার স্যাপারও কাজ করে এখানে। তো বেশ বড় কিন্তু এটা। তো আমার কাছে এই ইনফরমেশন নেই যে ওরা পরে এটাকে এক্সটেন্ড করে কিনা যখন এখানে 500 জন থাকা শুরু করে, কিন্তু এটা 500 জনের মতো বড় নয়। আমি খুব একটা কুসংস্কারী নই, মানে একদমই নই বলা চলে, কিন্তু জানি না, হয়তো আমার ভয়ের কারণে বা কিছু, আমি হাতে চাবি নিয়ে আছি, বলে নাকি হাতে লোহা থাকলে একটু ঠিকঠাক হয় সব কিছু। তো এই হলো, এটা হলো মেন এন্ট্রান্সটা, ভেতরটা অন্ধকার ঘুটঘুটে, আর এখানে প্রচুর ওয়াল আর্ট রয়েছে। ভিতরে যাওয়া যাবে যেহেতু এখানে কেউই নেই আর কিছুই হচ্ছে না। তো দুর্গা দুর্গা। ব্যাপারটা খুব স্পুকি ভিতরে, কারণ কিরকম একটা কালো চারিদিক, মনে হচ্ছিল যেন কেউ আগুন লাগিয়ে দিয়ে গেছে। কোন দিকে যাব? ভয়ের থেকে বেশি এতটাই আলো অন্ধকারী একটা ব্যাপার রয়েছে যে। তো এটা হলো বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোর। কিছু একটা পুড়িয়েছে কেউ এখানে, এখানে কি সব একটা আকার বাকার করা। আরে বাপরে। আর এই হলো, এগুলো প্রত্যেকটাই একটা রুম ছিল। এইখান থেকে উপরে যাওয়ার সিঁড়ি, এখান থেকে নিচে মানে আরো গ্রাউন্ড ফ্লোর যাওয়ার সিঁড়ি। তো খুব একটা যে আনন্দ পাচ্ছি একদমই বলবো না, বরং উল্টোটাই পাচ্ছি। এগুলো যদি খোলা থাকতো এটা স্পুকি একটু কম লাগতো। তো যাই হোক, এই দিকটা যাচ্ছি, ওই দিকেও আরো এরকম রয়েছে।
এই জায়গাটা একটু কম ভয়ের। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাবে। ওদিকটা টয়লেট, মানে তখনকার দিনের টয়লেট। আমি এরকম করে একবার দেখাই। আলো থাকলে ভয়ের কিছু নেই, মেন হলো ওই আলো না থাকলে। তো এখান থেকে একটা দারুণ পাহাড়ি একটা ভিউ, মানে পাহাড়ের এটা ওপরেই তো একটা জঙ্গলের ভিউ। এখান থেকে একটা হাইকিং এর রাস্তা বোধহয় চলে যাচ্ছে। এই হলো উপরটা। তো ভাবছি উপরে যাব কিনা। উপরে মানে এখানে আরো ফ্লোর আছে। আমি ওই দিকটা বাথরুমের দিকটা যাচ্ছি। প্রচুর লোকজন এখানে আসে, এটাই বোঝা যাচ্ছে, কারণ এইগুলো তখনকার দিনের নয়, এই আঁকিঝুঁকিগুলো দেওয়ালে। তো এই যে বাথরুম, এখানে এখন মানে কোনো অস্তিত্ব নেই, খালি এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা বাথরুমই ছিল। এখানেও কিছু একটা ছিল। দেওয়াল, এখানেও জানলা বন্ধ, ইট দিয়ে দিয়েছে, সিমেন্ট আর ইট দেওয়া। এখান থেকে দারুণ ভিউ। ওই দূরে শহর, ওই দূরে, মানে শহর থেকে অনেক দূরে এই বিল্ডিংটা, স্যানিটোরিয়ামটা। এখন এই জায়গাটা আমাদের কাছে একটা মজার জায়গা, কেননা আমরা এটাকে বলছি এখানে লোকজনের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এটা হন্টেড, যে এখানে এই হয়েছে সেই হয়েছে। কিন্তু একবার যদি ভেবে দেখেন এটা কতটা কষ্টকর একটা জায়গা ছিল কিছু মানুষের জন্য। এখানে আরো আমার সাউন্ডটা ইকো হচ্ছে। এটা আরেকটা, একটা গা ছমছমের ব্যাপার তো আছে। বাবারে, আমি এই জায়গাটা থেকে ভয় পেয়ে গেছি। একটা ডেফিনেটলি গা ছমছমের ব্যাপার আছে এখানে। আমি এমনি ভীতু। এটাও একটা বাথরুম, ঢুকবো আর কি করব, উপর থেকে দেখাই। এই একটা বাথরুম, ছোট ছোট, এটা পুরোটাই হয়তো ওয়াশরুমই ছিল, একটা দুটো তিনটে। তো আমি ওদিকটা ছিলাম, ওদিক থেকে আমি আসলাম যেখান থেকে ঢুকেছিলাম। তো আমি এখান থেকে ঢুকেছিলাম, আর এইখানে আরো ফ্লোর রয়েছে। নিচে নিচে আমি যাব না, কারণ এটাই ফার্স্ট ফ্লোর, এটাই অনেকটা নিচের, এটাই অন্ধকার। তো আমি উপরে যাই। এসব গ্রাফিটিতে ভর্তি। উপরটা যতটা মনে করেছিলাম ততটাও ডেঞ্জারাস নয়, ওর থেকে নিচটা বেশি ডেঞ্জারাস, বলতে বেশি অন্ধকার ছিল। আরো ফ্লোর আছে উপরে। তো এখান থেকে শুরু করি। এই একটা ঘর, বেসিক্যালি এগুলো সব রুম ছিল পেশেন্টদের। ওই পাশে আরো রয়েছে, আর এদিকটা আগে যাই। মানে এক একটা রুমে আমার মনে হয় এখানে 2-3 করে থাকা সুন্দর ইসের ব্যবস্থা আছে। এগুলো সব ছোট ছোট রুম। এটা হয়তো কোনো ওয়াশরুম ছিল। এই জায়গাটা মেনটেন করার কোনো কারণ নেই আলাদা করে, নিজের মতোই ভেঙে চুরে যাচ্ছে বোধহয় দিনের পর দিন। এখানেও দেওয়াল বন্ধ, পাশে অ্যাটাচ বাথরুম রয়েছে। ওই জায়গাটা আমি, আচ্ছা এটা ওইখানেই চলে আসলাম। আচ্ছা বুঝতে পেরেছি। এখানটা আমি যখন এখান থেকে নামছিলাম সিঁড়ি থেকে, আমি এই জায়গাটা দেখিয়েছিলাম যে কি একটা পোড়া রয়েছে, তারপর আমি ওখান থেকে ঢুকেছিলাম। তো বেসিক্যালি এটাই বোধহয় ফার্স্ট ফ্লোর। তো আমি এবার অন্য ফ্লোরে যাব। এবার আমি যাব হলো, গ্রাফিটিগুলো দারুণ। জল কেন এখানে? আর এটা হলো সেমই বিল্ডিং এর এই জায়গাটা যেটা আমি নিচে দেখালাম। তো এবার আমি আরেকটু উপরে যাই। এটাও একই রকম। তো এইটা বোধহয় উপরের দিকে না, আরেকটা উপর হয়ে এটা হলো সেকেন্ড লাস্ট আর কি ফ্লোর বলা যেতে পারে। এটাও একটা ছোট ঘর, অ্যাটাচ বাথরুম, যেটা এখন ধ্বংসাবশেষ। সেম এখানে দেখছি আমি প্রচুর অ্যাটাচ বাথরুমের ঘর ছিল প্রত্যেকটা। ওই যে ওই যে ওই যে এই হলো ব্যাপারটা।
এখান থেকে আবার ওই জায়গাটা ঘুরে ফিরে কেরম যেন বুঝতে পারছি না আমি, উপর নিচ লাগছে কেরম। এবার আরেকটা উপরে যাব, তারপর ভাবছি একদম নিচেরটা যাব কিনা, কারণ একদম নিচেরটা একটু বেশি মানে ভূতের ব্যাপার জানি না, একটু বেশি স্পুকি লাগছে আমার, মানে ওই আর কি যেখানে আর কি আলো নেই, তো সেসব জায়গা গেলে যেরকম লাগবে কি মানে কোনো অলৌকিক কিছু থাক বা না থাক। আচ্ছা, এটা ওই আগেরটার মতোই। এখান থেকে একটা দারুণ ভিউ আছে, সেটা দেখাই। এখানে টুরিস্ট কিন্তু আসে, মানে আমি একা পাগল নই, এখানে টুরিস্ট আসে, কিন্তু আজকে জানি না কেন নেই। এই হলো শহর। তো আপনারা দেখুন এটা শহর থেকে কোথায়, ওইটা হলো শহরটা, আর এটা হলো এত দূরে শহর থেকে। এই হলো শহরটা, অনেক অনেক দূরে শহরটা। মানে এটা এতটাই একটা আইসোলেটেড লোকেশন, ওদের জন্য স্পেশালি করা হয়েছিল এইসব রুগীদের জন্য। স্বাভাবিক, যত ছড়াবে তত মানুষ মরে যাবে, আর কোনো ট্রিটমেন্ট ছিল না তখন এটার। এই দিক থেকে এরম ভিউ, আর ওই নিচেরা আমি এখন অনেকটাই উপরে, ওইখান থেকে আমি ঢুকেছিলাম। আর এই যে বিল্ডিংটা, এবার আমি আরেকটা উপরে যাব। যখন ঢুকেছিলাম তখন কিন্তু বেশ মারাত্মক একটা ফিলিং, একটা গা ছমছমে ভাব আসছিল, কিন্তু এই ফ্লোরটায় এসে আমার সেই গা ছমছমে ভাবটা যেন অদ্ভুতভাবে চলে গেল। হতে পারে আলোর জন্য, কারণ এই ব্যাপারটা বেশিরভাগই আলোর ক্ষেত্রে হয়, যেখানে আলো কম সেখানে আমরা এরকম একটা ফিল করি। এই যে মেঘলা আকাশ আজকে, এখান থেকে আরো একটা ভিউ। ওখান থেকে এসে আমি এবার, এটা হলো লাস্ট উপর এখানে, তো সেই উপরটায় যাচ্ছি। গ্রাফিটিগুলো দারুণ করেছে যে বা যারা করে গেছে, এটা একদম দারুণ। এটার উপরে ছাদ ছিল, যেটা বর্তমানে আর নেই, দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব রুম ছিল, যেহেতু জালনা, ছাদে তো কেউ জালনা করবে না। তো এই পার্টটা পুরোটাই ধ্বংস, মানে এর ওপরে ছাদ পুরো ধ্বংস। জায়গাটা কিন্তু দারুণ না, ভুতুরে দাঁত বার করা জিনিসপত্র এঁকে গেছে লোকজন। যত মনে হচ্ছে ফ্লোর থেকে উপরে উঠছি, ততই রাস্তাটাও উপরে উঠে যাচ্ছে, এটা অনেক উপরে। এখানেও মনে হচ্ছে যেন রাস্তাটা সেমই উচ্চতায় রয়েছে, যেটা আগের ফ্লোর থেকে বা তার আগের ফ্লোর থেকে লাগছিল। এটা একটু অদ্ভুত, বা হয়তো ওরকম করেই করা হয়েছে বিল্ডিংটা। ওই জায়গাটা কি করে যাওয়া যায় আমি জানি না, ওই দিকটা একটা দারুণ ভিউ পেতে পারি, ওই দিকটায় যাই। এই জায়গাটা দারুণ, এটা একটা মানে পুরো ওই বড় ব্যালকানি, আমার তো ছাদের সাইজে লাগছে। দেখুন এখানটা দাঁড়ালাম, এবার একটু এদিকটা দেখি, কেমন যেন একটু হালকা লাগছে আমার, স্পেশালি এই ফ্লোরটা এসে। গ্রাফিটিগুলো অসাধারণ। এই জায়গাটা কি করে যেতে হয় কে জানে। ওইখানে একটা কিছু, যাই হোক, এটা রাত্রিবেলা তো মর্মান্তিক দেখতে লাগবে। মানে এখানে যদি রাত্রিবেলা আসতে পারি তবেই ভাববো আমি কিছু একটা, তবে সেটা বোকামিও হতে পারে। তো যাই হোক, আমি এরকম কোনো বাড়ি কখনো দেখিনি, অনেক গল্প শুনেছি, অর্ধেক সময় তো যাওয়ার সুযোগ এসেছে, ভয় যায়নি। তো আজকে সাহসটা কোথা থেকে পেলাম আমি নিজেও বুঝতে পারছি না। তো সৌভাগ্যবশত এখনো অবধি আমি কিছু মানে ওই গা ছমছমে আর মানে ওই ভারী হওয়া ব্যাপার ছাড়া আর কিছু ফিল করিনি। একটা ডেফিনেটলি মানে একটা ব্যাপার তো আছেই এখানে, মানে কিছু একটা, সেটা হতে পারে যে আমি এত কিছু শুনে এসেছি সেই জন্য ওটা আমাকে এফেক্ট করছে, এটাও হতে পারে। এবার আমি নিচে চলে যাব, এটা একদম উপরটা। নিচে গিয়ে আমি ভাবছি একদম নিচেরটায় যাবো কিনা, যেটা আমি ভাবছি যাবো না, দেখা যাক। নিচে নামতে নামতে ভাবি যাবো কি যাবো না। তো এখান থেকে নিচে নামা, এখান থেকে ছিল, এখান থেকেই হয়তো, যাই হোক, কত কিছু এক্সট্রা ভাবলাম সিঁড়িটা শিফট হয়ে গেল কিনা। আচ্ছা, আমি নিচে নামলাম, এইটা হলো নিচটা, যেটা ভাবছি আমি যাব না। তো এখনো ভাবছি,
তো ডিসাইড করলাম এত দূর যখন আসলাম তখন ওয়াই নট। বেশি আমি এটা যাব না, কারণ এইখান থেকে আমার ঠিক ভালো ফিলিং মানে ওই একটু, যেহেতু এটা অনেকটা নিচে তো ঠান্ডা এখানে খুব। এটা ওই জায়গাটা দেখলে বোঝা যাবে হয়তো, এটা একদম মাটির নিচে এই জায়গাটা, মানে ওখান থেকে রাস্তা শুরু হচ্ছে। আর এটা হলো একদম আন্ডারগ্রাউন্ড যেটাকে বলে। এখানে ক্যামেরাও ভালো আসবে না, কারণ এটা যেহেতু অন্ধকার টাইপের, একটু হেজি ঝিরঝিরে আসবে। ওই দিকটা আমার যেতে ইচ্ছা করছে না, তো ওই দিকটা প্রচণ্ড অন্ধকার, তো আমি ওই দিকটা অ্যাভয়েড করে এই দিকটা যাই, এখানে একটু আলো। আমি জাস্ট যে নিচে ছিলাম, যেখানে আমি যেতে ভয় পাচ্ছিলাম, আমার হাত কাঁপছে। তো মনে হলো কোনো একটা কিছু মানে এটা দেখাই যাচ্ছে না, ভাঙাচোরা বাড়ি, তো কোনো একটা কিছু ফট করে ভেঙে পড়লো, একটা মানে ছোট্ট কোনো এরকম কোনো জায়গা থেকে কিছু একটা, আশেপাশে যেহেতু কেউ নেই তো ভেঙে পড়াটাই লজিক্যাল। ভেঙে পড়ে আওয়াজটা এত জোরে ইকো হয়েছে, আমার মানে পুরো ভয়ে প্রাণটা জাস্ট বেরিয়ে ঢুকে গেল। যদিও আমি আর চেক করিনি, আর কিছু করিনি, কিছু একটা ভেঙে পড়েছে। যাই হোক, এবার আমি বেরোবো। আমি এখন বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথা থেকে আমি ঢুকেছিলাম সেটা আমি বুঝতে পারছি না। যেহেতু আমি উপরে গিয়েও বলছিলাম না যে প্রত্যেকটা জায়গা মনে হচ্ছে আমি এখন সব কিছু আমাকে ভয় দেখাচ্ছে, যে সবই একই লেভেলের লাগছে, মানে মনে হচ্ছে না আমি একই লেভেলে রয়েছি মাটি থেকে। তো দেখি আমি আগে বেরোনোর রাস্তা খুঁজি, নাহলে আমার অবস্থা খারাপ হবে এখানে। তো বেরিয়ে গেছি, ভয়ের চোটে আমি বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটু কয়েকবার নিঃশ্বাস নিয়ে বেরোনোর রাস্তা খুঁজেছি, ফাইনালি বেরিয়েছি, ঠিক লাগছে। তো আমি জানি না এখানে কি আছে কি না আছে, আমি কোনো ভৌতিক কিছু প্রমোটও করছি না যে আমি ভূত দেখলাম বা ভূতে ঢিল ছুড়লো, কিছু ভেঙে পড়েছে, হতেই পারে। যেহেতু আমি দেখালামই যে সবকিছু কিরকম ভেঙে ভেঙে পড়ছে, ছাদ ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তো হতেই পারে মানে আমি রং টাইমে রং জায়গায় চলে গেছি, যেখান থেকে ভেঙে পড়তোই আমি গেলাম আর ভেঙে পড়লো, আর আমার হার্টটা অলমোস্ট ফেল হলো। একটা গা ছমছমে ব্যাপার তো ডেফিনেটলি ছিল, বিশেষ করে ওপরের দুটো ফ্লোর, একদম যেটা ছাদের ফ্লোরে গেলাম সেটা একদম ছিল না, ছাদের নিচটাতে আমি হয়তো মেনশন করেছি, নিচের ফ্লোরটাতেও ছিল না, তখন একটু ঠিক লাগছিল। কিন্তু যখন ওই উপরের দুটো ফ্লোর বাদ দিয়ে বাকি ফ্লোরগুলোতে একটা অস্বস্তিকর একটা গা ছমছমে ব্যাপার ছিল। তো আপনাদের মধ্যে যদি কখনো কেউ পর্তুগাল আসছেন এবং এই জায়গাটা স্পেশালি আসতে চান, বলে দিই যে এটা পোর্তো থেকে, আমি প্রথমেই বলেছিলাম পোর্তো থেকে এটা 10 কিলোমিটার দূরেই শহরটার নাম ভালোঙ্গো। আর এখন স্ক্রিনে যে নামটা দেখা যাচ্ছে সেই নামটা যদি ডাইরেক্ট লোকেশনে দিয়ে দেন তাহলে একদম এখানে পৌঁছে যাবেন। আর পাবলিক ট্রান্সপোর্টে পোর্তো থেকে ভালোঙ্গো অব্দি চলে আসতে পারবেন। বলবো বাসে করে আসলে বেটার, বা আপনারা যদি কেউ উবার নিতে চান বা নিজেরা গাড়ি নিয়েছেন আরো ভালো। কিন্তু এই পাহাড়িটায় একদম আসতে পারবেন না। আমি শুরুতেই যে দেখিয়েছিলাম একটা জায়গা, মানে যেখানে শহরটা শেষ হচ্ছে সেইখানে একটা ছোট্ট পার্কিং পেয়ে যাবেন, সেখানে গাড়ি পার্ক করতে হবে। আর যদি হেঁটে আসেন তো কোনো প্রবলেমই নেই। এতক্ষণ বাদে একটা লোক, যেহেতু জানি না এবার কি আছে কি না আছে, সত্যিই জানি না। অ্যাভয়েড করবেন রাতে আসা, কারণ ভূত বা না ভূত মানুষেরও ভয় থাকে, কারণ এইসব জায়গা যখন পরিত্যক্ত হয়ে যায়, প্রচুর ড্রাগ অ্যাডিক্ট যারা থাকে বা যারা একটু অ্যালকোহলিক থাকে, তারা এখানে হোমলেস থাকে, তারা এখানে আশ্রয় নেয়। ভূতের থেকে মানুষের ভয় বেশি রাতের দিকে এইসব জায়গায়। একটু সকাল সকাল আসবেন, এসে ঘুরে চলে যেতে পারেন। তো চলে এসছি, এখান থেকেই শুরু করেছিলাম। আর এই হলো এখানটা পার্কিংটা, আর এই হলো বাড়িঘরদর। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। রাস্তাটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট যখন উঠছিলাম না অনেকটা খাড়া রাস্তা। আমি চেষ্টা করব যদি নিচে নামার সময় একটু দেখাতে পারি। Turn right onto Travessa Tenenchi Sa Nogueira, then turn left onto Rua Tenenchi Sa Nogueira. Turn left onto Rua Nossa Senhora dos Chaos, then turn left onto Rua Cavada da Molha. এখন আমি যাচ্ছি অবিদোস শহরের দিকে। অবিদোস হলো সেই শহর যেখানে
আপনারা আগের ভিডিওতে বুদ্ধা ইডেন গার্ডেন পার্কটা দেখেছিলেন। তো আমি ওখান থেকে পরিমরি করে দৌড়ে আরো বেশ কিছুক্ষণের ড্রাইভে এখন যে শহরটা এসছি সেটার নাম হলো অবিদোস। তো এখন প্রায় সন্ধে হওয়ার দিকে, এখন বাজে 6:30, 7টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি একবার ছোট্ট করে শহরটা দেখিয়ে দিই। পর্তুগালের সব সুন্দর শহরের মধ্যে এটাকেও একটা ধরা হয়। এখানে একটা মার্কেট আছে, সেটায় যাব। তো ঢোকাটা বেশ ইন্টারেস্টিং। তো আমি জানি না এখানে একটা কিরম মার্কেট, কিরম ঢোকা। যেটা এখন বললাম যে এখানে একটা মার্কেট আছে, এটা অ্যাকচুয়ালি একটা দোকান, দোকানের নাম রেখেছে মার্কেট। তো আমি ভাবলাম মার্কেট, এই যে এখানে লেখা মার্কেট ওপেন। এই এত সুন্দর এখানের অলিগলি, চারিদিকের বাড়ি, এগুলোর জন্যই এটা জানা যায়। এইখানে যে বাড়ি ঘরদোর গুলো, সেইগুলো হলো কিছুটা এরকম সাদা বাড়ি ব্লু বর্ডার, আর না হলে সাদা বাড়ি হলুদ বর্ডার, এরকমই দুদিকে বাড়ি। আর রাস্তাগুলো ঠিক এইরকম ধরনের, কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে। যেহেতু এটা পুরোটাই পাহাড়ি, সেই কারণেই এরকম ধরনের সব রাস্তাঘাট। এইদিকে ওই রেস্টুরেন্টগুলো সব খোলা। এখানের বসার ব্যবস্থাগুলো কিন্তু ভীষণ সুন্দর, রেস্টুরেন্টের ভেতরে অবশ্যই আছে। তাছাড়াও এই যে সরু গলিগুলো দিয়ে হাঁটছি, তার মাঝে একদম, মাঝে নয় সাইডে একদম এরকম সুন্দর বসার জায়গা করেছে। মানে দারুণভাবে এখানে বসে বসে ডিনার বা লাঞ্চ সেগুলোকে এনজয় করা যাবে। যে লোকজনের ভিড় আস্তে আস্তে বাড়বে যত রাত হবে। হ্যালো, এখানে একটা সুন্দর ওয়াইনের দোকান পেয়েছি। এইগুলো হচ্ছে জমাচ্ছে। Hi, is this wine or olive oil? No, it's liqueur. Oh, it's liqueur. Yes. What sour kind? cherry liqueur. What kind of liqueur? Sour cherry. Oh, sour Like it, cherry. yes. Okay, okay. And how old this jar is inside? That's this jar specifically 3 years because it has been here since we've opened the store. Okay. But this is to represent the maceration process, but the maceration process normally takes 12 to 14 months. Oh wow, yeah. And this is like very significant for this city. Yes. This drink. Yes, Oh, yes, yes, beautiful. exactly. Beautiful. তো এটা ওয়াইন নয়, এটা একটা খুব সিগনিফিকেন্ট লিকার যেটা শুধু এই শহরেই পাওয়া যায়। এটা হলো সাওয়ার, মানে টক যে চেরিগুলো হয় সেইগুলো, এই জারগুলো এক একটা 3 বছর ধরে ওরা রেখেছে। যবে থেকে এই দোকানটা ওপেন হয়েছে 3 বছর হলো, তবে থেকে এইগুলো জমা। তো এইগুলোকেই এরা ছোট ছোট করে এখান থেকে, মানে আরো যা জার ভিতরে আছে নিয়ে এরকম ভাবে বিক্রি করে। আমি ভেবেছিলাম ওয়াইন, বাট নয়। তো আমি এখান থেকে একটা নেবো জাস্ট টেস্ট করার জন্য, কোনোদিন আমি এরকম তো দেখিনি। 1949-এ এই যে এখানে যে নামটা রয়েছে মারিকিনহাস, এই মারিকিনহাস একটা ফ্যামিলির নাম। তারা এটা শুরু করেছিল তখন থেকে এটা হলো ওই ফ্যামিলির পার্সোনাল, মানে একটা প্রাইভেট আর কি জিনিস, এটা কেউ কপি করতে পারবে না। তো এটা আমি নেব জাস্ট টেস্ট করার জন্য। এটা 6.5 ইউরো দাম, খুব একটা বড়ও নয়। হাই, আই উইল টেক ইট। Is it sour, the taste of this drink? No, the liqueur is very sweet because we had sugar. Ah, so okay. The fruit itself, it's very sour and we can't eat it. It's too strong. Okay. But the liqueur, we had sugar and water to make it more sweet Okay. and nicer to drink. All right. Because I never tried it before. This is going to be my first time. Yeah. Oh yeah, that would be nice. Thank you. I'm also recording a video if you don't mind. No problem. There you have. Oh, thank you. Let's see. Slow light because we're already closing, but Yeah.
So that's the first generation there, Oh, and then okay. it's missing the second, but it was his daughter. She continued with the tavern and the selling of the liqueur, and then the third generation, Christina, she started selling it Okay. all over the country so other people would know our ginja, our brands. Okay. And then her son, her and her husband started making it, and then her son, so the fourth generation, said, okay, no, we have to improve our brand, make new Right. stuff, new Yeah. products, Yeah. go like outside of Portugal, sell outside of Portugal. And yeah, we sell for more than 30 countries. Oh, really? Yeah. But I never heard of it, about this brand. Really? Yeah. Where do you come first time. from? Well, I'm from India, but I live in the Netherlands. So in the Okay, Netherlands, Netherlands. I never actually Well, heard of it. Well, I think Asia, I think might be more. Yeah, difficult to Asia, find I don't think, find it. yeah, I but- don't know if I know he has been in like China and Japan, but I don't know if he's trying to implement our brand there. Yeah. But other countries of Asia, I don't know where you can find it. But I think it's most the stuff. So when I say we sell to more than 30 countries, it's more like online, you know. So you okay. can buy Yeah. it on our website, Yeah. and we ship to more All right. than 30 countries. Yeah. But we yeah. don't have it specifically necessarily Right. in the countries. In the store yeah, also. a store Okay. in other countries. Yeah. Yeah, I think it's basically for knowledgeable people who already know about it. Yeah, No, I'm very new to it, so Yeah. from now on I know it. I will buy it. Thank you so much. It was you. lovely to talk to you. আস্তে আস্তে অন্ধকারের দিকে খারাপ লাগে যে অন্ধকার হলে আমি আর কোনো ভিডিও ভালোভাবে করতে পারি না, কারণ আমার ঠিক ভালো লাগে না অ্যাকচুয়ালি। চোখে যেটা দিনের বেলায় লাগে, এই যে এত সুন্দর একটা অলিগলি, এত সুন্দর বাড়ি, এটা দিনের আলোতে যা লাগবে সেটা রাতে কিচ্ছু বোঝা যাবে না। চোখে দেখলে বোঝা যাবে, বাট ক্যামেরা থেকে বোঝা যায় না। Vino tu luz como un rayo cayó del cielo. Entró en mi pecho dando vida a mis sueños y hoy puedo verlos volar cuando me acompañas a cumplirlo. কি সুন্দর গলার আওয়াজটা। তো হাঁটতে হাঁটতে এখানে আরেকটা বেশ সুন্দর লাইব্রেরির মতো দোকান, বা দোকানের উপর দিকে রয়েছে বই, নিচের দিকে এগুলো কি মাছ, কি সার্ডিন মাছ। সরি, মে আই আস্ক হোয়াট ইজ দিস? ইজ ইট সার্ডিন ফিশ অর? This one is codfish. It's bacalhau. ওকে। It's all different types of fish. Right here it's sardines, but right there each color it's a different type of fish. All right. And these are processed fish, like with oil and tomato ketchup maybe, or just Yeah, with fish? different sauces. Okay. তো এটা হলো মাছের দোকান। And these books are just for the show or to? Oh, just the decoration. Okay, I thought it's a library. Then I saw some fish. I was confused. These are just for display. It's beautiful. It's beautiful. তো এটা আমি যেটা বললাম লাইব্রেরির মতো, উপরটা বন্ধ করে দিয়েছে, যাই হোক। তো এখান থেকে দেখাই, এখানে বইগুলো জাস্ট ডেকোরেশনের জন্য, আর নিচে রয়েছে বিভিন্ন রকমের মাছ। তো এই মাছের কি নাম দেখতে পাচ্ছি না কেন, যাই হোক কিছু একটা, বেসিক্যালি কডফিশ রয়েছে, সার্ডিন রয়েছে, আরো বিভিন্ন ভ্যারাইটিস মাছ রয়েছে যেগুলোর হয়তো নাম আমি জানিও না, সেইগুলো আর সবই সি ফুড, সেইগুলোই এরকম ভাবে প্যাক করে এখানে দিচ্ছে। বেশ ইন্টারেস্টিং দোকানটা, মানে এত সুন্দর করে সাজিয়েছে, লোকজন যারা, যেমন আমি তো মাছ কিনবো না, কিন্তু তাও দেখে মানে আকর্ষিত হয়ে ঢুকলাম, অসাধারণ। আর এইখানে বেশ যেরকম সুভিনিয়ার বা কিছু শোপিস থাকলে যেরকম রাখে, সেরকম ভাবে মাছগুলোকে রেখেছে। আর এক একটার দাম হলো 12 ইউরো করে। তো এখান থেকে আমি কিছু নেব না। এই জায়গাটা দেখে কিছুটা আমার ওই পোর্তোতে যে লাইব্রেরিটায় গেছিলাম সেরকম মনে পড়ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই। এইখানে কিছু একটা আছে,
একটা হাইকিং এর পথ দেখছি, মানে শহরেরই পার্ট আর কি, শহরটা তো এরকমই। আর এই হলো শহরটা একটু উঁচু থেকে, খুব একটা উঁচুও না, আমি জাস্ট কয়েকটা সিঁড়ি ওপরে, যেহেতু এটা পাহাড়ের ওপর আর যত আমি ওই দিকে যাব তত আমি নিচে নামবো, সেই জন্য একটু দেখা যাচ্ছে ওয়াইডলি একটু উপরে উঠলেই। ভীষণ সুন্দর শহর, আর পুরো শহরটাই কিন্তু এরকম, যেরকম আমি একটা দুটো গলি দেখালাম এরকম প্রত্যেকটা গলি এরকম, ঠিক এইভাবেই বাড়ি দুপাশে সেম কালারের বাড়ি একই রকম, আর এরকমভাবেই সাজানো রেস্টুরেন্ট রয়েছে, কিছু কিছু দোকান রয়েছে, ঠিক এরকমই চারিদিকটা। এখানে একটা ঘর ঘর আওয়াজ, এখানে একটা কাজ হচ্ছে। এবারে এখান থেকে চলে যাব। ব্যাপার হলো এখন 7টা বাজে, এখন আমার রাতের খাওয়ার সময়। তো এইখানে রেস্টুরেন্টগুলো বেশ বিজি, যেগুলো ওই পিছনের দিকে রয়েছে, যেগুলো আমি পেরিয়ে আসলাম। তো এখানে একটা ডোনারের দোকান আছে বেশ ভালো, সেখান থেকেই দেখি কিছু একটা নেওয়া যায় কিনা। আমি দেখাচ্ছি এদের কাছে কি কি পাওয়া যায়। এইগুলো রয়েছে ডোনার বক্স, আর এরকম ধরনের সসেজ দিয়ে, তার উপর চিজ দিয়ে। তো দাম এগুলো লেখা নেই, খুব একটা হওয়ার কথাও না, এবার ভিতরে গিয়ে দেখবো। এই হলো আমার খাবার, এটা আমি নিয়েছি ডোনার বক্স, তার উপরে স্পাইসি সস, মানে ওই গার্লিক সস টাইপেরই, এটা মেয়োনিজ নয়। আর এগুলো হলো মাংসগুলো, এর ভেতরেই ফ্রাইস দিয়েছে, আমি ভেবেছি আলাদা করে দেবো। ঠিক আছে, ব্যাপার হলো যখন কোনো দোকানে এইসব কাজবাজ করে, এগুলো একটু চালাকির কাজ, এর ভেতরে প্রাইস দিয়ে দেওয়া। কারণ কি হয়, প্রাইসের কোয়ান্টিটি ছোট আসে, আর এটার কোয়ান্টিটি যে নর্মাল যে মাংসটা সেটার বড় আসার কথা। ওরা কি করে, প্রাইসের তলায় অনেকটা দিয়ে দেয়, ওর উপরে অল্প অল্প একটু মাংস চিপিয়ে দেয়। এও সেই কাজটাই করেছে এখানে। তো এবার আমি এটা তাড়াতাড়ি করে শেষ করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর খুব সুস্থ থাকবেন। টাটা।